ঠিক আছে। আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমরা গত পর্যন্ত 11 পর্যন্ত শেষ করেছিলাম এলিবাই। আজকে আমরা দেখবো সাক্ষ্য আইনের 12 ধারা। একজন বলতে পারেন, কেউ কি জানা আছে সাক্ষ্য আইনের 12 ধারা মূল বিষয়টা কি? এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়, কারা নির্ধারণ করে, এটা কোথায় ব্যবহার করা হয়? সাক্ষ্য আইনের 12 ধারায় সবাই খেয়াল করেন, যদি আমরা আমরা যদি সূচিটা খেয়াল করি, আমরা যদি মেন বইয়ের দিকে তাকাই, বা মেন বইয়ের যে সাক্ষ্য আইনের 12 ধারায় যেটা যে যে সেকশনে এটা পর্যালোচনা করে দেখা যায়, এখানে বলা রয়েছে যে এখানে ক্ষতিপূরণ দাবি সংক্রান্ত একটা বিষয় রয়েছে। যে এখানে এই 12 ধারা প্রাসঙ্গিক কোন ক্ষেত্রে? আই রিপিট, 12 ধারার যে বিষয়টা, এটার কোন ক্ষেত্রে? এটা ক্ষতিপূরণ দাবি। ক্ষতিপূরণ দাবিটা কে করবে? কোন একটা ঘটনা ঘটছে, সেখানে ক্ষতিপূরণ নির্ধারণ করবে খুব বিজ্ঞ আদালত। সবসময় খেয়াল রাখবেন। আপনি আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, বা আপনি বিচার সালিসি করতে পারেন না, বা আপনি মীমাংসা সিদ্ধান্ত নিতে পারেন না। পুলিশের কোনো সুযোগ নাই যে বিচার মীমাংসা করবে। সবসময় করবে হচ্ছে বিজ্ঞ আদালত। এটা একটু খেয়াল রাখবেন। আদালত ছাড়া এটা সুপারিশ করতে, মানে সমাধান করতে পারে না। তাহলে এই সাক্ষ্য 12 ধারায় বলতেছে যে ক্ষতিপূরণ দাবি সংক্রান্ত মামলায় আদালত ক্ষতিপূরণ পরিমাণ নির্ধারণ করবে। এটা যে একটা যে ক্ষতিটা হবে, যে লসটা হবে, কোনো একটা ব্যক্তি যদি কোনো একটা দুর্ঘটনায় পতিত হন বা লস্ট হন, ক্ষতিগ্রস্ত হন, তখন আদালত এটাকে কি করবেন? এটা বিচার বিশ্লেষণ করে দেখবেন, যদি 10 লক্ষ টাকা জরিমানা করে, এটা এই অঙ্কটা করবেন হচ্ছে বিজ্ঞ আদালত। আদালত একটা সিদ্ধান্ত যেটা দেবে, এই যে নির্ধারণ, ক্ষতির পরিমাণ নির্ধারণ যে সহায়তা করে, এই যে সকল ঘটনা হবে সে সকল হচ্ছে প্রাসঙ্গিক। আমি আর একটু বলতেছি, যে সকল মামলায় ক্ষতিপূরণ দাবি করা হয়, সেই সকল মামলায় যে কোনো ঘটনা আদালতকে কত পরিমাণ ক্ষতি নির্ধারণ করা উচিত তা নির্ধারণ করতে সাহায্য করে বিজ্ঞ আদালত। আর সেই সকল ঘটনাই হচ্ছে প্রাসঙ্গিক গণ্য। তাহলে আপনারা মনে রাখবেন এই সূত্রে, যে ক্ষতিপূরণের দাবি সংক্রান্ত আদালতে কি বিজ্ঞ আদালত কি করবে সেটা নির্ধারণ করবে, আর সেই সকল ঘটনা হচ্ছে আদালত প্রাসঙ্গিক। কে বোঝেন নাই? ক্ষতিপূরণ মানে ক্ষতি, এখন উদাহরণ দিলে আমরা ক্লিয়ার হয়ে যাব। অর্থাৎ একটা জিনিসের ড্যামেজ হয়ে গেছে, রাস্তায় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক অ্যাক্সিডেন্ট। আমরা যখন কাজ করবেন থানা লেভেলে, তখন দেখবেন বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ফেস করবেন। বাট এটা যখন মামলাটা হবে, এখন যে কোনো জরিমানা হলে, এটা আদালতে নির্ধারণ করে দিবে। যে এটা নির্ধারণ করবে কার? ভিকটিমের উপরে নির্ভর করবে। সে কি হাসপাতালে কতদিন ছিলেন, হাসপাতালে ভর্তি দিন কতদিন ছিলেন, তার কি হয়েছে, সে কি কি সমস্যা, এটা আদালত ঠিক করবে তার 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 ভিকটিমের বিবেচ্য বিষয় থেকে। এই এখনো ভিতরে ভিতর জিকির করে, মানে আমি বলছি যে ক্লাসটা একটু সুন্দর করতে হলে আমি যে যখন আমি রেকর্ডটা ছাড়ি, তখন আমি যখন ক্লাসটা শুনি, তখন আমার কাছে একটু বিতর্ক লাগে, মানে বিরক্তি লাগে। এটা খেয়াল রাখবেন। তাহলে আমরা দেখলাম কি, এটার মূল বিষয়টা হচ্ছে ক্ষতিপূরণ দাবি সংক্রান্ত আদালত নির্ধারণ করবে। ক্ষতিপূরণটা কিরকম হতে হবে? এই দিয়ে লেখাই দিছে যে এটা এনেবল টু কোর্ট ডিটারমাইন করবে। এই যে লেখছে, কোর্ট টু ডিটারমাইন অ্যামাউন্ট আর রিলিভেন্ট, যেটা হচ্ছে এই ডিটারমাইনটা করবে কোর্ট। আর এই যে ড্যামেজ, যে কোনো ড্যামেজ হতে পারে, ইনসুইটস ড্যামেজ আর ফ্যাক্টস ট্রেন্ডিং টু এনেবল কোর্ট। এটা একটু দেখেন, এটা আমরা আসতেছি একটা উদাহরণ দিই। উদাহরণ দেখেন, ক্ষতিপূরণ দা মামলার ক্ষেত্রে, যে রহিম একটি বাসে যাত্রী ছিল। মনোযোগ দেন। রহিম একটা বাসের যাত্রী ছিলেন। চালকের অসাবধানতার কারণে বাসটা দুর্ঘটনায় পড়ে গেছে। রহিমের পা ভেঙে গেল। সে 3 মাস কাজ করতে পারে নাই। এখন রহিম আদালতে মামলা করলো ক্ষতিপূরণের জন্য। আদালতে ক্ষতিপূরণ মামলা করে দিল যে হ্যাঁ, এটা তা করতে, এটা দেওয়ানি মামলা সে করতে পারে, তো করলো। আচ্ছা, এখন আদালত ঠিক করতে হবে, আদালতকে ঠিক করতে হবে রহিম কত টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত। বুঝতে পারছেন যে রহিম কত টাকা পাইতে পারে কিরকম? এই এই ক্ষেত্রে আদালত যে ঘটনাগুলো দেখবে, সেগুলো কি দেখবে? কোন ঘটনাগুলো দেখবে? মনোযোগ দেন। ঘটনা দেখবে রহিমের চিকিৎসার খরচ কত হয়েছে। একটু মনোযোগ দেন। এটা আমি একটু এদিকে নিয়ে যাই, তাহলে আর একটু ভালো হবে। জি। আচ্ছা, যে এখানে দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আদালত কি দেখবে? রহিমের চিকিৎসার খরচ কত হয়েছে, এটা একটা বিষয় দেখবে। আচ্ছা, আর সে কতদিন কাজ করতে পারে নাই, এটা একটা দেখবে। তার মাসিক আয় কত ছিল, এটা একটা দেখবে। এইসব তথ্য আদালত ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণের সাহায্যে এগুলি প্রাসঙ্গিক। অর্থাৎ এই যে বিষয়গুলো দেখলাম, যে সে কত ক্ষতি হয়েছে, মাসিক আয় কত ছিল, সে কতদিন কাজ করতে পারে নাই, সে কত খরচ হয়েছে, এইসব মিলে কি করবে? অঙ্ক নির্ধারণ করবে। কে করবে? কোর্ট। কোর্ট ডিটারমাইন, এই নির্ধারণটাই হচ্ছে এখানে লেখছে। যে এই সাক্ষ্যনে 12 ধারায় বলছে যে এনেবল টু কোর্ট কি ট্রেন্ডিং করবে, টু এনেবল টু কোর্ট ডিটারমাইন, এই যে টু ডিটারমাইন করবে অ্যামাউন্টটা কত দিবে, এটা কোর্ট করবে। এটা হলো ইংলিশে দেওয়া আছে। বাট আপনারা যখন দেখবেন বাংলাটাই দেখবেন, সমস্যা নাই, যে ক্ষতিপূরণ দাবি সংক্রান্ত মামলায় আদালতকে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণে সহায়তা করে। এইটুকু মনে রাখলে চলবে। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা উদাহরণ আছে, পরীক্ষায় আসে। আচ্ছা, পরীক্ষার উদাহরণগুলো যে সকল ধারায় উদাহরণ আছে, কোনো বাদ দিবেন না। আচ্ছা, আমরা একটু গেল, এখন আসি। আচ্ছা,
তার মানে কি, যেসব ঘটনা আদালত ক্ষতিপূরণের পূর্বে নির্ধারণ সহায়তা করে সেগুলো এই ধারার মধ্যে প্রাসঙ্গিক হলো। আচ্ছা, এখন আমরা উদাহরণ দেখি কয়েকটা। উদাহরণ এক, সড়ক দুর্ঘটনা। রাজশাহীতে একটি গাড়ির দুর্ঘটনা আহত হয়, সে 2 মাস কাজ করতে পারেনি। তার মাসিক বেতন, চিকিৎসার খরচ, তারপর হচ্ছে বন্ধ থাকার সময়, কাজে বন্ধ থাকার সময় তথ্যগুলো আদালতকে ক্ষতিপূরণ নির্ধারণ সাহায্য, এগুলো হচ্ছে প্রাসঙ্গিক। চিকিৎসাগত ভুল, এই চিকিৎসাগত ভুলের কারণে এটা একটা ক্ষতিপূরণ আদালত মামলা করতে পারে। একজন ডাক্তার ভুল চিকিৎসা রোগীর অবস্থা খারাপ করে ফেললো, হতে পারে, হতে পারে। এখন রোগীর অতিরিক্ত চিকিৎসা খরচ, কতদিন হাসপাতাল থাকতে হয়েছে, এগুলো ক্ষতিপূরণ নির্ধারণ করতে করে দিবে আদালত। তারপরে চুক্তিভঙ্গ একটা মামলা হতে পারে, দেওয়ানি। একটি কোম্পানি সময় মতো মাল সরবরাহ না করায় ব্যবসায় বড় ক্ষতি হয়ে যায়। ব্যবসায় আর্থিক ক্ষতির পরিমাণ, হারানোর লাভ এবং তথ্যগুলো ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করতে পারছে না। আচ্ছা, উদাহরণ 4, মানহানি। একজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ছড়ানো হয়, যে মানহানি বলে না, মানহানি মামলা করে দেয়, যে একজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হয়, এর ফলে চাকরি চলে গেছে, মনোযোগ দেন, এর ফলে চাকরি চলে গেছে এবং সামাজিক নষ্ট হয়েছে, এই তথ্যগুলো ক্ষতিপূরণ নির্ধারণ সহায়তা হবে। তারপরে দেখতে পাচ্ছ উদাহরণ 5, সম্পত্তির ক্ষতি। কারো জমিতে অন্যের কারণে আগুন লাগে, ফসল পুড়ে যায়। পুড়ে যাওয়া ফসলের উৎপাদন, বাজার মূল্য, উৎপাদন খরচ এবং তথ্যগুলো ক্ষতিপূরণ নির্ধারণে প্রাসঙ্গিক। এখানে কি রাখবো আমাদের মনে রাখার জন্য, ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করে যে কোনো সহায়ক ঘটনা এই দ্বারা প্রাসঙ্গিক। অর্থাৎ এখানে আরো আমরা এমসিকিউ আছে, আমরা ওগুলো দেখবো। তাহলে আমরা মূল বিষয়টা নিয়ে কি নিলাম, এই ধারার মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে ক্ষতিপূরণ দাবি সংক্রান্ত আদালতকে ক্ষতিপূরণ নির্ধারণের জন্য কি করে নির্ধারণ সহায়তা করে, কে করে? আদালত। নির্ধারণটা হচ্ছে ডিটারমাইন করে, সেটা হচ্ছে আদালত করে। তাহলে আমরা যদি একটু যাই, আর একটু নিচে যাই, 5টা উদাহরণ দিয়ে আমরা যদি যাই, তাহলে এমসিকিউ দেখি যে ক্ষতিপূরণ মামলায় কোন ধরনের ঘটনা প্রাসঙ্গিক, কোন ধরনের ঘটনা ক্ষতিপূরণ নির্ধারণ সহায়ক ঘটনা। আচ্ছা, রাস্তার দুর্ঘটনা আহত ব্যক্তির চিকিৎসা খরচ কোন শ্রেণীর তথ্য? প্রাসঙ্গিক তথ্য, প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। হ্যাঁ, কোনটি ক্ষতিপূরণ নির্ধারণ সহায়তা করে, কোনটি? দুর্ঘটনার সময় আবহাওয়া, আহত ব্যক্তির আহত মাসিক ব্যক্তির আয়। মাসিক আয়। Good. আহত ব্যক্তির মাসিক আয়। আহত ব্যক্তির মাসিক আয়, স্যার। আচ্ছা, আচ্ছা, মানহানি মামলায় চাকরি হারানোর তথ্য কেন প্রাসঙ্গিক? কারণ এটি ক্ষতি পরিমাণ বোঝায়, কারণ ক্ষতি হয়, ক্ষতির অপরাধ পরিমাণ সাক্ষী বোঝায়। করেছে, এগুলা গুজব, এগুলা একটা না। ফসল পুড়ে যাওয়ার মামলা, ফসলের বাজার মূল্য কেন প্রাসঙ্গিক? কারণ হচ্ছে আমাদের এগুলা ক্ষতিপূরণের বাজার মূল্যটা ক্ষতিপূরণের অঙ্ক ক্ষতিপূরণের নির্ধারণ। অঙ্ক নির্ধারণ। Good. এই ছিল মোটামুটি। আপনাদের দেখবেন একটা, ওই যে আজকে আপনাদের এমসিকিউ দিচ্ছে 11 ধারা পর্যন্ত, প্রায় মনে 200-250 এমসিকিউ হবে। তো ওগুলো একবার রিডিং করবেন, জি স্যার। প্রিন্ট না দেওয়া যায়, আপনারা ওগুলো ওখানেই পড়ে নেবেন, কারণ আপনারা এই পরীক্ষার আগ পর্যন্ত আমার বই পেয়ে যাবেন এমসিকিউ। আর এটার সাথে আপনারা তো ইনশাআল্লাহ স্যার। প্র্যাকটিস করেই যাচ্ছেন, বইটা ধরাই লাগবে না। যারা আমার কাছে ক্লাস করতেছেন তারা দেখুন ধরাই লাগবে না, পড়া এমনি হয়ে যাবে, খালি দেখবেন রিডিং, যেটা স্যার পরীক্ষা দিছি, চোখের সামনে আসার সাথে কোন পারি পারি, চোখের সামনে আসলে দেখুন পারি, এতটা প্র্যাকটিস হবে। তাহলে আমরা এখানে মোটামুটি 12 ধারা কে বুঝেন নাই? 12 ধারাটা, 12 ধারা কে বুঝেন নাই বলেন তো, এখন একজন আসেন আমাকে বলেন।